নয় সে বিদেশি ভক্তি মারা শক্তি সিরিয়াস খেলা ডেঞ্জার খেলা হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নওশন আপনাদের সাথে। এখন আমরা যাবো আজকে সেই ঐতিহ্যবাহী কেল্লাপোষের মেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি আছে। আমরা এখান থেকে সেই গাড়িতে চড়ে কেল্লাপোষের মেলাতে যাব। দেখি কোন গাড়িতে ওঠা যায়। দুজন কেল্লাপোষে মেলায় যাওয়ার জন্য অটোতে উঠলাম। আমাদের সাথে দুটো ছোট ভাই আছে, আমার সাথে আমার আর একটা ছোট ভাই। আমরা মেলাতে যাচ্ছি এখন। এটা বহুত দিনের পুরাতন একটি মেলা, ঐতিহ্যবাহী মেলা, কেল্লাপোষের মেলা। এটার অনেক ধরনের কথা আছে যা আজকে আপনাদেরকে বলবো। তবে চলুন যাই, মেলায় ঘুরে আসা যাক। রাস্তা প্রচুর খারাপ। আমাদের সাথে যে ছোট ভাই দুটো আছে। ভাই, তোমার নাম কি বলো? মোহাম্মদ বাইজিদ হোসেন। মোহাম্মদ বাইজিদ হোসেন। তোমার নাম? মোহাম্মদ আব্দুল আলাম। যাই হোক, অনেক লম্বা নাম। ছোট আসিফ। রাফি নাম, ওর নাম রাফি। মেলার গ্যারেজ। আমরা অলরেডি মেলার মধ্যে ঢুকে গিয়েছি। মেলার ভিতরে অনেক জ্যাম, যেটা হওয়ার কথা সেটাই। এই পর্যন্ত না, ভিতরে আরো আছে। দারু গ্রাম পর্যন্ত। ছোট ভাইরা বলছে যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কত বড় মেলা। গ্রামের মেলা বলতে এটা বহুত বড় একটা মেলা। আমি কোনোদিন আসি নাই, এই প্রথমে এসেছি। যদিও আমার আশেপাশেই বাড়ি, তারপর আমি কোনোদিন আসি নাই। যখন আমি কেল্লাপোষে নিয়ে একটু কাটাকাটি করতে গেলাম, তখন দেখলাম কেল্লাপোষে মেলায় প্রায় 480 বছরের পুরাতন একটি মেলা। চলুন মেলাটা ঘুরে দেখি, আসি সাথে। কত কত? ভাড়া দিলাম দুইজন 40 টাকা। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে কেল্লাপোষে মেলা বগুড়া জেলার শেরপুর থানার নন্দীগ্রাম রোডে এই মেলা। 450 থেকে 500 বছরের পুরনো, যার শুরুটা ছিল 1556 সাল। মেলাটি শুরু হয় মূলত গাজী কালু ও ব্রাহ্মণ কন্যা চম্পাবতীকে নিয়ে।
বাদশাহ সুলেমান পয়গম্বর এর ছেলে বাদশাহ সিকান্দার এবং সিকান্দারের দুই পুত্র গাজী ও কালু। গাজী ছিলেন ঔরসজাত সন্তান, কালু ছিলেন পালিত সন্তান। গাজীর শারীরিক গঠন ও দেখতেও সুন্দর ছিলেন। সে ছদ্মবেশে নগরে নগরে ঘুরে থাকেন। ঘুরতে ঘুরতে এক সময় ব্রাহ্মণ নগরে পৌঁছায়। সেখানে ব্রাহ্মণ রাজা মুকুটের একমাত্র কন্যা ছিল চম্পাবতী। এবং পরে গাজীকে দেখে চম্পাবতী গাজীর প্রেমে পড়ে যান। দুজনে ভালোবেসে ফেলেন। গাজী মিয়া ফকির বেশি ব্রাহ্মণ রাজা মুকুট এর নিকট তার একমাত্র কন্যা চম্পার সাথে বিয়ের প্রস্তাব রাখেন। গাজীর ফকির বেশ দেখে গাজীকে বন্দী করেন। বিষয়টি পালিত ভাই কালু জানতে পারে এবং পরে কালু মনোকষ্ট পান। কেল্লা ও পড়শি নামক স্থানে কালু একটা দুর্গ গড়ে তোলেন। আসলে এখনো এই দুর্গের কোনো সন্ধান বা কোনো হদিসও মেলেনি। পরে মুকুট রাজার সাথে কালু যুদ্ধ হয়, গাজীকে উদ্ধার করে এবং চম্পাবতীকে তুলে নিয়ে আসেন। গাজী ও চম্পা বিয়ে করেন। তিথি অনুযায়ী ওই দিনটি ছিল জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবার। সেই দিন দুর্গের সামনে বিশাল পতাকা উড়িয়ে 3 দিন ব্যাপী আনন্দ উৎসব চলতে থাকে। এই দিনটি স্মরণীয় করে রাখতেই এই মেলার আয়োজন করা হয়। পরে গাজী কালু ও চম্পাবতীর নামে মাজার গড়ে ওঠে। পরে নেট জগতে ঘাটাঘাটি করে জানা গেল অন্যরকম তথ্য। লোককথা অনুযায়ী দক্ষিণ 24 পরগনার বেলে আদমপুর মদান্তরে বৈরাটনগর গ্রামে তার জন্ম হয়। তিনি প্রথম যৌবনে পিতার অতুল ঐশ্বর্য ত্যাগ করে ইসলাম ধর্ম প্রচারের জন্য ফকির বেশ ধারণ করেন এবং ভাটি অঞ্চলের সুন্দরবনে আসেন। বন্ধু কালুর কাছে এবং কালুর সহায়তায় বরখা গাজীর বিবাহ হয় বৃহত্তর যশোর জেলার ব্রাহ্মণনগরের হিন্দু রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতীর সাথে। তার দুই পুত্র দুঃখী গাজী ও মেহের গাজী। অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলায় কালীগঞ্জে উপজেলায় 12 বাজারে আজও গাজী কালুর চম্পাবতীর মাজার বর্তমান। দক্ষিণ 24 পরগনার সোনাপুরে জঙ্গল কেটে বসতি নির্মাণ করেছিল বরখা গাজী। নদী জঙ্গল অধ্যাসিত এই অঞ্চলে বাঘ, কুমির, সাপ ইত্যাদিকে যখন ইচ্ছা বশ করত ও যুদ্ধের সৈনিক করতে পারতেন। রাজা, প্রজা, ধনী, দরিদ্র সকলের উপর তার সমান প্রভুত্ব বর্তমান। কুমির দেবের গাজী কালুর বন্ধু ছিল। এমতো অবস্থায় অনেকের ভিতর প্রশ্ন আসে, গাজী কি কোনো ব্যক্তির নাম না অন্য কিছু? হ্যাঁ, আসলে অনেকের মতে বরখা গাজী কারো ব্যক্তিগত নাম ছিল না। আসলে মধ্যযুগীয় বাংলায় ইসলাম প্রচারকদের শীর্ষস্থানীয়রাই বরখা গাজী নামে চিনে থাকত। আবার সুকুমার সেনের মতে 14 শতকের পীর সুখী খানই 16 শতকে বরখা গাজী নামে পরিগণিত হন। আপনার গাজী কালু চম্পাবতীর সম্বন্ধে জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লম্বা একটি মেলা। আমি এতক্ষণ ধরে 5 মিনিট ধরে হাঁটলাম, কিন্তু হাঁটার পরও ওই মেলার ভিতরে মেলা শেষ করতে পারলাম না। এত লম্বা মেলা যে আমি 6 মিনিট ধরে হেঁটে শেষ করতে পারলাম না। তারপরও এবার আমরা যাবো সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে গাজী কালুর মাজার আছে। মেলা উপলক্ষে যে গাজী কালুর মাজারটা, সেই মাজারটা দেখতে যাব। চলুন সেই মাজারটা ঘুরে আসি। মাজারের লোকেশন আমাদেরকে এদিকে দিয়েছে, আমরা ঠিক এদিকেই যাব। বেঁধে গেছিলাম। এই যে সেই মাজার,
দেখতে পাচ্ছেন এটি শেখ আজিজুলের মাজার। অলঙ্কিনী আমি নবীন বাজার এই সন্ন্যাসী নয় সে বিদেশে একজন ভাবের মানুষ আইসা সে দাঁড়া সে নয় সে বিদেশে হাইরে নিতে গঙ্গায় বসত করি কুলে বসে রয় রব হেরি গ আমি কুল হারাক অলঙ্কিনী আমি কুল হারাক অলঙ্কিনী আমি নবীন বাজার সে এই সন্ন্যাসী যে নবীন বাজার সে সন্ন্যাসী নয় সে বিদেশী একজন মোহনের মানুষ আইসা সে দাঁড়া সে নয় সে বিদেশী হাইরে জলের মাঝে থলপদ্ম তারে মাঝে কয়াত মধুর বাবা জলের মাঝে থলপদ্ম তারে মাঝে কয়াত মধুর কালো ভর জায়ানে মধুর মায়ার কালো মোর জায়ানে মধুর মায়ার মোহন কে তো বোঝে না রে বাবা কে তো বোঝে না নয় সে বিদেশী একজন মোহনের মানুষ আইসা সে দায়া সে নয় সে বিদেশী। এই মাজারে এসে আমরা সুন্দর একটা গান শোনার সুযোগ পেয়েছিলাম, শুনলাম। আজকাল দেখি হলো কসমেটিকের মেলা মেয়েদের সাথে ছেলেদেরই আনাগোনা বেশি। দেখেন অনেক কাদা। ঠিক 40। আর এটা দুইটা দেন, দুইটা ঠিক আছে, খাওয়া দাওয়া করি আবার। মেলার খাবারটা যেরকম হয় ঠিক সেরকম। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাবো মাছের বাজারে। আমরা যাবো এখানে একই রকম মাছ উঠেছে, সে মাছ দেখতে যাব। চলুন এবার মাছের বাজারে যাওয়া যায়। কত হয়েছে মাছ? এটা কত হয়েছে? 1050। ভাই মাছের কত দাম হয়েছে? কত? 1500। কি মাছ? রুই। বড় ছাড়া কেউ ছোট মাছ কিনে না, কারণ এই মেলাতে সবসময়
জামাইরা মেলা করে থাকে। ওই দেখেন কত নিল? 900। দেখেন মাছটা দিকে ধরেন একটু। কত নিছে এটা? কত? 4000। একটা বিশাল বড় একটা রুই মাছ, সরি কাতলা মাছ বিশাল বড়। প্রচুর মাছ রিজার্ভ আছে। দেখছেন কাদার ভিতরে মারি। কত করে ভাইয়া? 20 টাকা। আচ্ছা দিচ্ছি, একটা মারি। Maybe আমি ভাবতে পারিনি এটা কি আমার জন্য গিফট। থ্যাংক ইউ ভাইয়া। আমি কখনো ভাবতে পারি নাই। এই জায়গায় ব্যথাটা পাইছি। আরে দাদা আপনি যে মাটিটা দিচ্ছেন ওটি ভাই একেবারে ইয়া হয়ে গেল। মেলা শেষে জুনি মেলা দেখতে দেখতে কাপ হয়ে গেছে। এই অনেকক্ষণ ধরে মেলা দেখলাম। প্যাক আপ আজকের মতন মেলা। অনেক মেলায় হাঁটলাম, পা ক্লান্ত হয়ে গেছে, এখন রেস্ট নিতে হবে, তাই বাসায় ফিরছি।